একদিন রাতে আমার হাসব্যান্ড বাড়িতে ছিল না। তাই আমি কাজের লোকের ঘরে গেলাম। কাজের লোকের সাথে রাতে ঘুমানোর সাথে সাথে কাজের লোকটা এমন একটা কাজ করল যা শেষ পর্যন্ত শুনলে আমি শিওর বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই তোমাদের দুটি পায়ে ধরি বলি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আসল খুব মজাটা পাবে। এই কাজের লোকটা অনেক রোমান্টিক ছিল দেখতে, যাকে আমার স্বামী কিছুক্ষণ আগে নিয়ে এসেছে। আমার স্বামী দরজার বেল বাজানোর সাথে সাথে আমি দরজা খুললাম। এই কাজে ছেলেকে আমার স্বামীর সাথে দাঁড়িয়ে থাকতে দেখে আমি চোখের পলক ফেলতে ভুলে গেছি। এই কাজে ছেলেটি যেন স্বর্গের রাজপুত্র, সৌন্দর্যে ভরপুর। আমি ভুলে গেছি যে আমার স্বামীও ওর পাশে দাঁড়িয়ে আছে। আমার স্বামী আমার হাতটা ধরে একটু নাড়াচাড়া দিলেন, আমি অবাক হয়ে উঠলাম। আমার স্বামী বলল, কি ব্যাপার, পিছনের দিকে যাও, মিজানকে ভিতরে ঢুকতে দাও। মিজান 21 বছরের রোমান্টিক ছেলে। আমি সরে দাঁড়ালাম একটু। আমার স্বামী মিজানকে নিয়ে ঘরের ভিতরে ঢুকল। আমি মনে মনে ভাবছি, কেন আমার স্বামী একে সাথে করে নিয়ে এসেছে। আমাকে পোশাক ছাড়া দেখে আমার স্বামী আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকতাম। বাড়িতে আমি আর আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না। সেই জন্যই আমি বাড়িতে বেশি পোশাক পরতাম না, কিন্তু যখন তাকে ওরকম চোখ করে তাকাতে দেখে আমি বুঝতে পেরেছি যে আজ তার সাথে অন্য ছেলেও আছে। তাই সাথে সাথে কিছু পোশাক চেয়ারের উপর থেকে নিয়ে আমার শরীরের সাথে নিলাম, কিন্তু মিজান আমার দিকে একবারও চোখ তুলে তাকায়নি। এখানে আসার পর থেকেই চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, এটা কি? সে বলতে থাকল, এই ছেলে সহায় সম্বলহীন, কিন্তু এই ছেলে সৎ এবং ভদ্র, সেজন্যই আমি একে বাড়িতে কাজের জন্য এনেছি। এই ছেলে তোমার সাথে ঘরের ছোটখাটো কাজ করে দেবে। যদিও আমার স্বামী এক যুবককে ঘরে এনেছে শুনে আমার মন খারাপের কথা ছিল, কিন্তু আমার মন খারাপ হয়নি কেন? আমি জানি না। আমার স্বামীর এই সিদ্ধান্তে আমি ভিতরে ভিতরে অনেক খুশি হয়েছি। তাই বললাম, এটা তুমি অনেক ভালো করেছ। কারণ ঘরের কাজ করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। তারপর যখন বাজার থেকে জিনিস কিনে আনতে হয় তখন তো ক্লান্ত হয়ে পড়ি। আমার স্বামী বলল, তাই তো একে এনেছি, যাতে তোমাকে বাইরে যেতে না হয়। বাইরের সব কাজ তাকে দিয়ে করিয়ে নিতে পারবে এবং বাড়ির ছোটখাটো কাজও এ করে দেবে। আমাদের বাড়িটা ছোট ছিল অনেক, তাই বাড়িতে কাজের লোক থাকার জন্য আলাদা ঘর ছিল না। কিন্তু আমার স্বামী এই ছেলেটির জন্য বাড়ির স্টোর রুম খালি করে দিয়েছে। আমার স্বামী সেখানে একটা খাট এনে রেখেছে এবং ফ্যানও দিয়েছে। আমার স্বামী একটি প্লেটে খাবার নিয়ে স্টোর রুমে ওকে খেতে দিয়ে এলো। আমার স্বামী আমাকে বলল, যখন কোনো কাজ থাকবে না তখন ওকে বাড়ির ভিতরে বেশি সময় থাকতে দেবে না, একে স্টোর রুমে থাকতে বলবে। আমি বললাম, ঠিক আছে। কেন জানি না, আমার ভিতরে একটা অদ্ভুত চিন্তাভাবনা আসে। ফলে সারা রাত শান্তিতে ঘুমাতে পারিনি আমি। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে মিজানের মুখটা। কেন জানি না, তবে আমার মন চাইছিল রাতটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক, আর আমার স্বামী তার কাজে চলে যাক, আর আমি এই মিজানকে মন ভরে দেখি, যাকে এক পলক দেখে আমি পাগল হয়ে গেছি। যতটা সুন্দর এই ছেলে ছিল, আজ পর্যন্ত কোনো মেয়ের মুখও এত সুন্দর দেখিনি। এই কথাটা ভেবেই আমি অবাক হচ্ছিলাম যে এ কেমন অদ্ভুত ছেলে যে একবারও আমার দিকে চোখ তুলে তাকালো না। পরের দিন অনেক ভোরে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে নাস্তা তৈরি করছিলাম আমি। এমন সময় আমার স্বামী স্টোর রুমের দরজায় শব্দ দিল, ছেলেটি বেরিয়ে আসে। আমার স্বামী ওকে বলল, বাজার করে এনে মালকিনের সাথে প্রয়োজনীয় কাজ করে নাও, তারপর আমি তোমাকে দোকানে নিয়ে যাব। এই কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম যে কেন আমার স্বামী ওকে দোকানে নিয়ে যাবে। সে তো ঘরের কাজের জন্য নিয়ে এসেছে। আমি খাবার তৈরি করা বন্ধ করে বাইরে বেরিয়ে এসে বললাম, একে কোথায় নিয়ে যাবে? একে তো ঘরের কাজের জন্য এনেছ, তাই না? আমার কথা শুনে আমার স্বামী প্রথমে আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। তারপর বলল, সারাদিন এখানে এ কি করবে? এখনো 1 ঘন্টা বাকি আছে। তুমি যে কাজ করতে চাও করিয়ে নাও, তারপরে আমি আমার সাথে দোকানে নিয়ে যাব। আর একবারে রাতে আমার সাথে ফিরবে। তারপরে রাতে তোমার যে যে কাজ বাকি থাকবে এটা করে দেবে। কথাটা শুনেই আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ঘরে এসে নাস্তা রেডি করলাম, আর ছেলেটিও রান্নাঘরে এসে বলল, দিদি তোমার কোনো কাজ থাকলে বলো। আমি তাড়াতাড়ি করে ওর দিকে ঘুরে তাকালাম। এখনো মাথা নিচু করে কথা বলছিল। ওর দিদি বলা শুনে আমার শরীরে কেমন একটা রাগ হয়ে গেল। এটা সত্য যে আমি ওর চেয়ে কয়েক বছরের বড়, কিন্তু দিদি তো মোটেও না।
আমি বললাম, দেখো, আমার নাম অনিমা, আমাকে অনিমা বলেই ডেকো। আমার এত বয়স হয়নি যে আমাকে দিদি বলে ডাকবে। আমি অনেক খুশি মনে ওকে এই কথাটা বললাম। তারপর একটু রাগ দেখিয়ে বাসনগুলো রাখলাম। আমি আর ওকে বললাম বাসনগুলো ধুয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে যাবে, এই বলে আমি বেরিয়ে এলাম। আমার স্বামী রেডি হচ্ছিল, রেডি হয়ে নাস্তা শেষ করে। এদিকে মিজান সব কাজ করে ফেলল। বাজার থেকে জিনিস নিয়ে এসেছিল। তার কিছুক্ষণের মধ্যেই আমার স্বামী ওকে দোকানে নিয়ে গেল। কেন জানি না আজকের দিনটা অনেক কষ্টে কাটিয়েছি। আমার মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। আমি বারবার ঘড়ির দিকে তাকাতে থাকলাম। যদিও প্রতিদিন আমার সময় দেখতে দেখতেই কেটে যেত, কারণ ঘরের কাজে সারাদিন ব্যস্ত থাকতাম। আমার তাই মনে হতো দিনটা অনেক তাড়াতাড়ি পার হয়ে গেল, কিন্তু আজ যেন সময় পার হচ্ছে না। এই অস্থিরতায় আমি অনেক কষ্ট পাচ্ছিলাম। বারবার আমার ওই ছেলের কথা মাথায় আসছিল। আমার স্বামী রাতে আসার সময় হওয়ার আগেই আমি তাড়াতাড়ি রুমে গিয়ে ভালো পোশাক পরে মেক আপ করলাম। এমনকি আমার চুলগুলো ছেড়ে দিলাম। যদিও আমার বিয়ে হয়েছে 7 বছর, আমি কখনই আমার স্বামীর জন্য এভাবে সাজিনি। বিয়ের প্রথম 1 মাস নিজেকে সুন্দর করে সাজাতাম, এরপরে আমি ঘরের কাজে এত ব্যস্ত হয়ে পড়ি যে সাজার কথা মাথাতেই আসতো না আমার। কিন্তু আজকে কেন জানি না আমার নিজেকে সুন্দর করে সাজাতে মন চাইল। আমাকে সবাই সুন্দরী বলতো। বয়স প্রায় 30 বছর হলে কি হবে? আমার সুন্দর চেহারার কারণে বেশিরভাগ মানুষ আমাকে অবিবাহিত বলেও মনে করত। আমি যখনই আমার স্বামীর সাথে কোথাও যেতাম সবার চোখ আমার দিকে আটকে থাকত। কারণ আমার স্বামীর চেহারা ভালো ছিল না। তার অনেক বড় শরীর এবং উচ্চতাও কম, আর আমি সুন্দরী। সেজন্যই আমার কাজের ছেলে মিজানের চেহারা দেখে আমার মনের মধ্যে কেমন যেন হচ্ছে। আমার মনের ভিতরে গোলাপ ফুল ফুটে উঠল। রাতে আমার স্বামী ঘরে ঢোকার সাথে সাথে আমাকে দেখে অবাক হয়ে গেল, কিন্তু আমার চোখ শুধুমাত্র মিজানের দিকে। আমি অনেক কষ্টে সারাটা দিন পার করেছি, কিন্তু একটা অদ্ভুত ছেলে, কারণ ও আমার দিকে একবারও চোখ তুলে তাকায়নি। আর এটা আমাকে ভিতর ভিতর আরও কেমন করে তুলল। কিন্তু আমার স্বামী আমাকে দেখে অনেক খুশি। খাওয়া দাওয়ার পরে বলল, অনিমা, চলো তোমাকে নিয়ে লং ড্রাইভে যাই। তোমাকে দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে, কিন্তু আমি তো তার জন্য সাজিনি। যার জন্য এত কষ্ট করে সাজলাম সে আমার দিকে একবারও চোখ তুলে তাকালো না। আমি চেয়েছিলাম ও আমাকে দেখুক এবং আমাকে দেখার পর তো অবাক হোক। কারণ আমিও দেখতে কম সুন্দরী না, কিন্তু ও সোজা স্টোর রুমে চলে গেল। আমি আমার স্বামীকে বললাম, আমার মাথা ব্যথা করছে, আমি কোথাও যেতে পারবো না। এই বলেই আমি আমার রুমে চলে এলাম। আমি 2 হাতের চুড়িগুলো খুলে সামনে ড্রেসিং টেবিলে রাখলাম এবং মেকআপ তুলে পোশাক পরিবর্তন করে ফেললাম। আমি শুয়ে শুয়ে ভাবতে থাকলাম কিভাবে এই ছেলের মন জয় করব। আমার মাথায় একটা আইডিয়া এলো, তাই আমার স্বামীর ওঠার আগেই আমি ছাদে চলে গেলাম। ভিজে পোশাক শুকোতে দিতে গিয়ে ইচ্ছাকৃতভাবে আমার পা মুড়িয়ে নিলাম। আর ব্যালেন্স রাখতে না পেরে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেলাম। আর আমার পা খারাপভাবে ব্যথা পেল। যা আমি ভেবেছিলাম ঘটনাটা তার বিপরীত হয়ে গেল। আমি চিৎকার করে কাঁদতে থাকলাম। আমার স্বামী এবং মিজান দুজনেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। আমার স্বামী আমাকে ছাদের সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি বললাম, আমার পা ভেঙে গেছে। সে আমাকে হাত ধরে দাঁড় করানোর চেষ্টা করলে আমি চিৎকার করে উঠলাম। আমি সত্যি সত্যি আমার পায়ের এক হাত ভেঙে নিয়েছি। আমার স্বামী আমাকে উঠিয়ে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আমাকে বললেন যে আমার পায়ের হাড় ভেঙে গেছে, তাই পায়ের উপরে প্লাস্টার দেওয়া হলো। আমাকে বাড়িতে এনে বিছানায় শুয়ে দিল। আমার স্বামী টেনশনে পড়ে গেলেন এবং বললেন, এখন আমি কিভাবে দোকানে যাব? মিজানকে দোকান চালাতে পাঠিয়ে দেয়। তারপরে আবার বললেন, মিজানের দোকানে যাওয়া কদিনই বা হলো, ও কি দোকান চালাতে পারবে? আমি আমার স্বামীকে বললাম, তুমি দোকানে যাও, মিজানকে এখানে রেখে যাও। আমার কিছু দরকার হলে ওকে বলে দেব। আমার স্বামীও রাজি হয়ে নিজের কাজে চলে গেল। আমি মনে মনে অনেক খুশি, যদিও আমার পায়ে অনেক ব্যথা হচ্ছিল। আমি পা নাড়াচাড়া করতে পারছিলাম না, কিন্তু আমার মনে শান্তি ছিল অনেক। স্বামী চলে যাওয়ার সাথে সাথে আমি মিজানকে ডাকলাম এবং আমার কিছু পোশাক খুলে সামনের সোফায় ফেলে দিলাম। মিজান আমার রুমে ঢোকার সাথে সাথেই নিচের দিকে তাকিয়ে বলল, বলুন। আমি চেয়েছিলাম ও আমাকে দেখুক, তাই আমি ওকে আমার কাছে আসতে বললাম। মিজান আমার কাছে এসে জিজ্ঞেস করল, বলুন, কি বলবেন?
আমি রান্না করতে পারি তাই রান্না করে ফেলেছি। রান্নাঘর এবং ঘরও পরিষ্কার করে ফেলেছি। আমি ওকে বসতে বললাম। এটা শুনে ও আমার দিকে তাকালো এবং সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। আর 2-3 পা পিছিয়ে গেল আর বলল, কিছু প্রয়োজন হলে বলুন। ওর এই কথা শুনে আমি উপরে গিয়ে বললাম, আমার পায়ে অনেক ব্যথা আর রুমে বসে বোরিং হচ্ছি, তাই বাইরে ব্যালকনিতে বসবো আমি। আমাকে ধরে বাইরে নিয়ে বসিয়ে দাও। আমি চাইছিলাম ও আমার কাছে আসুক, কিন্তু ও এই কথা শুনে অবাক হয়ে বলল, আমি এ কাজ করতে পারবো না। রাতে স্যার এলে তবেই বের হতে পারবেন। এই বলেই রুম থেকে বেরিয়ে গেল। আমার অনেক রাগ হচ্ছিল যে ও নিজেকে কিভাবে। আমি যতই ওর কাছে যাওয়ার চেষ্টা করছি, ও ততই আমার থেকে দূরে পালাচ্ছিল। কিন্তু একদিন সুযোগ পেয়ে গেলাম আমি। আমার স্বামী কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছে। অমনি সাথে সাথে ইচ্ছা করে এমনভাবে চিৎকার শুরু করলাম যেন আমি পড়ে গেছি। আমি খাট ধরে কোনো রকম মাটিতে বসলাম এবং এমন ভাব করলাম যেন বিছানা থেকে পড়ে গেছি আমি। মিজান রুমে ঢোকার সাথে সাথে আমি কান্নার অভিনয় করতে থাকলাম ও আমার কাছে এসে আমাকে পড়ে থাকতে দেখে। ওকে বাধ্য হয়ে আমাকে ধরে ওঠাতে হলো। যখন ও আমার হাত এবং আমার শরীরটা ধরে আমাকে ওঠানোর চেষ্টা করল, তখন আমার হৃদয়টা কেমন একটা করতে থাকল। আমি অনেক খুশি। আমি তো এটাই চেয়েছিলাম, ও আমাকে বিছানায় বসিয়ে দিল। তারপর থেকে প্রতিদিন আমি এটাই করতে থাকলাম। আমি ওকে বারবার ডাকতাম, আরও আমাকে সাহায্য করতে বাধ্য হতো। আমি চেয়েছিলাম যে আমার ঘনিষ্ঠতা ওকে অস্থির করে তুলুক। যখন কোনো ছেলে একজন মহিলা এত কাছাকাছি থাকে, তখন তার মনে কিছু না কিছু সৃষ্টি হয়। আসলে একজন মানুষ তার কাঙ্ক্ষিত জিনিস যদি কাছে পায়, তাহলে সেটা তাকে চিন্তায় ফেলে দেয়। আমিও তো এটাই চাইছিলাম। আমার বিয়ের 7 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো আমার বাবু হয়নি। আমার স্বামী আজ পর্যন্ত আমাকে এ নিয়ে কখনো খারাপ কথা শোনায়নি। আমি সুন্দরী, সেজন্য যখনই যে কোনো অনুষ্ঠানে যেতাম, অল্প বয়সী সুন্দর ছেলেদের দেখে আমার চোখ তাদের দিকে আটকে যেত। সুন্দর আর রোম্যান্টিক ছেলেদের দেখে আমার হৃদয়ে ঝড় শুরু হয়ে যেত। এই সময় আমার স্বামী আমার পাশে বসে থাকলে আমার অনেক খারাপ মনে হতো। মাঝে মাঝে মনে হয় যেন আবেগে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি। আমি শুধু টাকা দেখেছি। কারণ আমার বাবা গরিব আর বাড়িতে অভাব থাকতো সবসময়। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল, যখন আমার কাছে টাকা থাকবে, তখন আমি জীবনের সমস্ত সুখ পাব। আর আমার মনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আমার স্বামী সুন্দর নয়, কিন্তু ভেবেছিলাম একজন মানুষের সমস্ত গুণ থাকে না, আর স্বামী যে সুন্দর নয় এই দুঃখ আমি সময়ের সাথে সাথে ভুলে যাব, কিন্তু এরকম হল না। আমি আমার স্বামীকে কখনই পছন্দ করতে পারিনি। যদিও আমরা একটা সুন্দর বাড়িতে থাকতাম। আমার রুমে এসে খাওয়ার পর আর কোনো কষ্ট নেই। টাকা পয়সা খরচ করার সময় আমাকে চিন্তা করতে হতো না। কিন্তু আমার স্বামীর সাথে থাকতে একদমই পছন্দ হতো না আমার। তার সাথে যতটা সময় থাকতাম, মানসিক সমস্যায় ভুগতাম আমি। সেই সময় আমার না টাকা পয়সা না বড় বাড়ি কোনটা ভালো মনে হতো না। মাঝে মাঝে আমার মনে হতো হয়তো ভুল করে ফেলেছি। আমার স্বামী যদি আমার প্রিয় হতো, তবে আমি তার সাথে ছোট ঘরেও আনন্দের সাথে থাকতে পারতাম। ওর সাথে আমি মন খুলে কথা বলতে পারতাম। আমার মনের ইচ্ছে আমার মধ্যে একটা ভালো চাহিদা তৈরি করে। মিজানকে দেখে আমার মনে হলো আমার খোঁজ শেষ। আমি চেয়েছিলাম ও আমার দিকে আকর্ষিত হোক, কিন্তু আমার দিকে মুখ তুলে তাকাতো না। আমি ওর চোখে আমাকে দেখতে চেয়েছিলাম। এখন আমার পা অনেকটাই ঠিক হয়ে গেছে। প্লাস্টারও খুলে ফেলেছি আমি, কিন্তু আমি হাঁটার সময় ইচ্ছাকৃতভাবে ব্যথার অভিনয় করতাম যাতে ও আমাকে ধরে হাঁটতে সাহায্য করে। আমার স্বামী আমাকে একটা স্ট্যান্ড কিনে দিতে চেয়েছিল যাতে আমি তার সাহায্যে সহজে হাঁটতে পারি। আর ডাক্তারও বলেছিল, আপনি আপনার পায়ে ভর দিতে পারেন। আমি আমার স্বামীর দিকে চোখ গরম করে তাকিয়ে বললাম, ডাক্তার কিভাবে বুঝবে আমার ব্যথা হচ্ছে কিনা? সে তো আমার হাঁটার কষ্ট বুঝতে পারছে না। কিন্তু এই নাটক কতদিন চালিয়ে যেতে পারবো? আমি আমার স্বামীর কাছ থেকে মুক্তি চাই। একদিন মিজান রান্নাঘরে বসে তার ছোট নোকিয়া মোবাইল দিয়ে কারো সাথে কথা বলছিলেন। আমি সেই সময় মোটামুটি হাঁটাচলা করতে পারতাম। আমি ইচ্ছা করেই ধীরে ধীরে রান্নাঘরের দরজার কাছে এগিয়ে গেলাম। ও কাউকে বলছিল, অনেক তাড়াতাড়ি মাকে তোমাদের বাড়িতে পাঠাব। আমি এখন একটা চাকরিও পেয়ে গেছি। এখন তোমার বাবা মা না করতে পারবে না। আমি তাকে অনেক টাকা দিয়েছি তোমাকে বিয়ে করে শহরে নিয়ে আসতে। কথাটা শুনে আমার মন উড়ে গেল। আমি মিজানকে অনেক ভালোবাসতে শুরু করেছি। ওটা থেকে দূরে থাকতে পারবো না আমি।
আমি চেয়েছিলাম ও আমাকে ভালোবাসে, কিন্তু ও তো অন্য মেয়ের প্রেমে পড়েছে। আমি আস্তে আস্তে আমার রুমে এলাম। এই সময় আমার কিছুই ভালো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছিল মেয়েটা আমার সামনে এলে ওকে শেষ করে ফেলব। মিজান আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে কিভাবে ভালোবাসতে পারে? আমি আয়নায় নিজেকে দেখলাম আমি অনেক সুন্দরী। এটা কিভাবে সম্ভব যে মিজানের আমাকে ভালো লাগে না? আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকেও কিভাবে তাকায়? তারপরে আমার মাথায় আসতে থাকল, ওই মেয়েটা হয়তো অনেক সুন্দর। আমিও হয়তো তার মতো সুন্দরী না। সে যাই হোক না কেন, আমি সহ্য করতে পারছিলাম না। রাগে আমার চোখ থেকে পানি পড়তে থাকল। আমি মিজানকে ডাকলাম, ও আমার রুমে এসে আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, আমাকে কেন ডেকেছেন? আমি বললাম, ভিতরে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঘরের ভিতরে এলে আমি ওকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। ও আমার এই কথা শুনে আমার মুখের দিকে প্রথমবার তাকাল, সেটাও খারাপ চোখে। ও বলল, একথা বলতে আপনার লজ্জা করে না? আমি বললাম, তুমি হলে এত সুন্দর, এতে আমার কোনো দোষ নেই। তারপর আমি আলমারি থেকে অনেক টাকা বের করে ওকে দিলাম। এত টাকা দেখে অবাক হয়ে গেল। আমি বললাম, আমি তোমাকে টাকায় ভরিয়ে দেব যদি তুমি আমার ইচ্ছা পূরণ করো। আমি শুধু এই অবধি বলেছিলাম, তখন ও আমার মুখে একটা থাপ্পড় দিল এবং বলল, আমি মালিককে সব কথা বলে দেব যে আপনার চিন্তা ভাবনা কি। আমি আপনাকে সবসময় বড় দিদির মতো ভাবি, আর আপনার আমাকে নিয়ে সব ভাবতে লজ্জা করে না। আমি ওর থাপ্পড়ে এতটা ব্যথা পাইনি যতটা ওর দিদি বলাতে পেয়েছি। আমি বললাম যে আমি তোমার দিদি না, আমি তোমাকে ভালোবাসি। তোমার প্রেমে এতটাই পাগল হয়ে গেছি যে যে কোনো মূল্যে তোমাকে পেতে চাই। আর তুমি যে মেয়েকে বিয়ে করার কথা বলছিলে, আমি তোমাকে তা করতে দেব না। আর তুমি যদি আমার স্বামীকে আমার সম্পর্কে কিছু বলার চেষ্টা করো, তবে আমি তোমার সাথে কি করতে পারি তা তুমি কল্পনাও করতে পারবে না। আমি পাগল হয়ে গিয়েছিলাম আর পাগলের মতো চিৎকার করে ওকে সব বলছিলাম। এই কথা শুনে সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলে পরের দিনও কি বলবে আমি তো ভেবেই নিয়েছিলাম। কিন্তু ও আমার স্বামীকে বলতে থাকল, আমি আপনার কাজ করতে পারবো না। আমার স্বামী বলল, কেন পারবে না? তুমি কি বলছো জানো? তোমার সাথে আমার 2 বছরের কথা হয়েছে। আমার স্বামী আরো বলতে থাকল, এই তো কদিন আগে তুমি কান্নাকাটি করছিলেন কাজ নেয়ার জন্য। এই 2 মাসে এমন কি হলো যে তুমি কাজ ছেড়ে দিতে চাও? মিজান বলতে থাকো, আমি আপনাকে কারণটা বলতে পারবো না। আমার স্বামী ওকে বলল, ঠিক আছে, তোমাকে যে অগ্রিম টাকা দিয়েছিলাম তা ফেরত দাও। আমি তোমাকে এজন্য 5 লাখ টাকা দিয়েছি যে তুমি 2 বছর পরে কাজ ছেড়ে চলে যাবে। তুমি অনেক ভালো ছেলে বলে তোমাকে আমি বাড়িতে রেখেছিলাম। তুমি বাড়িতে থাকলে আমার স্ত্রী নিরাপদে থাকবে, এটা আমি নিশ্চিত ছিলাম। সেজন্যই তোমাকে দেখেছিলাম। যাই হোক, কালকে শহরের বাইরে যাচ্ছি। 3 দিন পর ফিরব, সেজন্য তোমাকে 3 দিন ছুটি দিতে পারবো না। আমি ফিরে এলে চলে যেও, আর আমার টাকাও ফেরত চাই। আমার স্বামী 3 দিনের জন্য কোথাও যাবে। এটা শুনে আমি অনেক খুশি হলাম। এই 3 দিন আমি মিজানকে দিয়ে আমার ইচ্ছা পূরণ করতে পারবো। কিন্তু কথাটা শুনে মিজান অনেক টেনশনে পড়ে গেল। পরের দিন আমি আমার স্বামীর ব্যাগ গুছিয়ে দিলাম। আমার স্বামী যাওয়ার সময় আমাকে বলল, এর দিকে খেয়াল রেখো যেন পালিয়ে যেতে না পারে। পুরো 5 লক্ষ টাকা অগ্রিম দিয়েছি আমি। এর খুব প্রয়োজন ছিল। এর শ্বশুর তার মেয়ের বিয়ে অন্য কারো সাথে দিয়ে দিত, তাই 5 লক্ষ টাকা দিয়ে সেখানের বিয়ে পাকা করে আসে। এখন আমি বুঝতে পারছি কেন এ আমাদের এখানে কাজ করে। আমার স্বামী চলে গেল, আর মিজানও দোকানে চলে গেল। রাতে যখন মিজান বাড়ি ফিরে এলো, তখন আমি সেজে ওর সামনে দাঁড়ালাম। আমাকে দেখে ওর মনোভাব পরিবর্তন হয়ে গেল। এরপর সোজা স্টোর রুমে গিয়ে ভিতর থেকে দরজা দিল। আমি এটা দেখে ওর উপরে রেগে গিয়ে বললাম, তাড়াতাড়ি দরজাটা খোলো। মিজান বলল, তুমি এখান থেকে যেতে পারো। আমি দরজা খুলব না। আমি অনেকক্ষণ ওর দরজার সামনে ছিলাম। তারপরে ক্লান্ত হয়ে ঘরে ফিরে এলাম। ওর উপর আমার অনেক রাগ হচ্ছিল। রাত 12টার দিকে আমার মাথায় হঠাৎ খেয়াল হলো যে আমার কাছে তো স্টোর রুমের চাবি আছে। আমি দেরাজ থেকে স্টোর রুমের চাবি বের করে অনেক আস্তে আস্তে স্টোর রুমের দরজা খুললাম। সামনের খাটের উপর মুখে চাদর দিয়ে মিজান ঘুমাচ্ছিল। আমি আস্তে আস্তে স্টোর রুমের দরজা বন্ধ করে ঘাটের উপরে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। ঘরে হালকা অন্ধকার ছিল। আমি ওকে ধরতেই যে শব্দ শুনলাম তা আমার মন কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি সাথে সাথে উঠে বসলাম। এক টর্চের আলো
আমার মুখের উপর পড়ল। তার আলোয় আমি দেখতে পেলাম যে লোকটা খাট দখল করে আছে সে আর কেউ না, আমার স্বামী। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামী বলল, মিজান আমাকে তোমার ব্যাপারে সব কথা বলেছে এবং আমি মিথ্যা বলেছিলাম যে আমি অন্য শহরে যাচ্ছি। আমি তোমার সত্যিটা দেখতে চেয়েছিলাম। আমি কাঁদতে থাকলাম। আমার স্বামীর সামনে আমার সব সত্যটা বেরিয়ে গেছে। সে আমাকে ছেড়ে দিল আর সকালে আমাকে বাপের বাড়িতে ফিরে যেতে বলল। আর বলল, আমিও সুন্দরী মহিলার সাথে আমার জীবন কাটাতে পারি, কিন্তু খারাপ মহিলার সাথে না। একজন স্বামী তার স্ত্রীর শখ পূরণের জন্য সারাদিন কঠোর পরিশ্রম করে এবং সে স্ত্রীর কাছ থেকে বিশ্বস্ততা আশা করে। নইলে টাকা দিয়ে তো যে কোনো খারাপ মহিলা বিছানায় যেতে রাজি হয়ে যায়। আমি সবকিছু হারিয়ে ভাবছি যদি আমি আমার চরিত্রটা ঠিক রাখতাম, যেমনটা মিজান একজন ছেলে মানুষ হয়েও রেখেছিল। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো আর সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। একদিন আমি আর দিদি কাজ করার সময় হঠাৎ মা এসে আমাদের সরাসরি দেখে ফেলে। তখন মা বলল, বাবা দীপেন, আমার মেয়েকে ছেড়ে দে বাবা। কয়েকদিন পর ওকে বিয়ে দিব, ওর ভবিষ্যৎটা নষ্ট করিস না। বিনিময়ে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তখন আমি বললাম, কিন্তু মা, আমি যে এই কাজ ছাড়া একটা দিনও থাকতে পারি না। আমি এতটাই অভ্যস্ত হয়ে গেছি, নেশাগ্রস্ত হয়ে যাবার চেয়ে কোনো অংশে কম না। মা বলল, তুই পারবি, তোর সব চাহিদা আমি পূরণ করে দিব। আমার মায়ের নাম সুনিতা চক্রবর্তী। তিনি 2 সন্তানের জননী। আমার নাম দীপেন চক্রবর্তী, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি, বয়স 20 বছর। আর আমার বড় বোন সুরঞ্জিতা চক্রবর্তী, বয়স 23 বছর, কলকাতার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং পড়ছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা থেকে একটু দূরে হুগলিতে আমরা বসবাস করি। কিন্তু আমাদের বাসায় আমাদের খুব কমই থাকা হয়। মায়ের ব্যবসা জনিত কারণে অধিকাংশ সময় কলকাতায় থাকা হয়। আমার মা একজন ডিভোর্সি নারী। প্রেমের বিয়ে হলেও আজ থেকে 15 বছর আগে আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। এর পেছনে আমার বাবারই দোষ বেশি ছিল। তিনি 1997 সাল থেকে আমেরিকা থাকেন। বাবা বিদেশ যাবার পর থেকে আমাদের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেন। পরে আমরা জানতে পারি বাবা আমেরিকায় ভারতীয় একজন নারীকে বিয়ে করে নতুন সংসার গড়েছেন। বাবা মায়ের ডিভোর্স হবার পর মা আমাদের 2 ভাই বোনকে নিয়ে খুবই মানসিকভাবে ভেঙে পড়েন। প্রেম করে বিয়ে করার কারণে নানা বাড়ির দিক থেকেও মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এমন অবস্থায় সামাজিক ও আর্থিকভাবে নিজের একটা শক্ত অবস্থান গড়ে তোলা আমার মায়ের জন্য বিশাল কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক এরকম অবস্থায় মায়ের পাশে এসে দাঁড়ায় আমার মায়ের আপন জেঠাতো ভাই। শুনেছি আমার মায়ের সেই জেঠাতো ভাই ছোটবেলা থেকেই মাকে খুবই পছন্দ করত। কিন্তু হিন্দু সমাজে জেঠাতো ভাই বোনদের মধ্যে বিবাহ দেওয়া না হওয়ায় বিশ্বাসটা আর আগায়নি। যাই হোক, মায়ের সেই জেঠাতো ভাই কলকাতার একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। তিনি আমার মা বাবার ডিভোর্স এর পর ওই হেল্পলেস অবস্থায় আমার মাকে ব্যবসা দাঁড় করাতে সাহায্য করেছিলেন এবং আজও মায়ের উপর বটবৃক্ষ মতো ছায়া দিয়ে যাচ্ছেন। বলে রাখি, এখন মায়ের কলকাতা শহরে মোট 3টি বিউটি পার্লার আছে, একটি বুটিক হাউস আছে আর পাশাপাশি একটা ট্যুরিজম এজেন্সি আছে। অন্য ব্যবসাগুলোতে মায়ের এতটা শ্রম দিতে হয় না, কিন্তু ট্যুরিজম এজেন্সির ব্যাপারে মাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। আর মায়ের ট্যুরিজম এজেন্সির বিশেষত্ব হল এখানে হাতে গোনা কয়েকজন দেশি এলিট ক্লায়েন্ট আছে, আর বাকি ক্লায়েন্টদের বেশিরভাগই বিদেশি ট্যুরিস্ট ক্লায়েন্ট হিসাবে আসে। এতক্ষণ তো আমি আমার মা ও পরিবারের গল্প শোনালাম, যাতে পাঠক গল্পের প্রেক্ষাপটগুলো ভালোভাবে বুঝতে পারেন। এখন আসি আমার মায়ের নিজের কথায়। আমার মা সুনিতা রানী 43 বছর বয়সী একজন মডার্ন মহিলা। পা মাথা পর্যন্ত সাদা, 5 ফিট 5 ইঞ্চি লম্বা, দেহের ভাঁজে ভাঁজে বেশ চর্বি জমে গেছে। আগেই বলেছি আমার মা যথেষ্ট মডার্ন মহিলা। চুলগুলো পিঠ পর্যন্ত কাটা এবং সোনালি রং করা। বাসায় শুধু হাতা কাটা পাতলা সুতি কাপড়ের মেক্সি পরেন সবসময়, যার কারণে সবই আবছা আঁচ করা যায়। মায়ের ট্যুরিস্ট ক্লায়েন্ট হিসাবে যারা আসে তাদের অনেকেরই ঘুরতে এসে নারীর ডিমান্ড করে। সত্যি কথা বলতে মা নিজেই সেই কাজটা করেন। অল্প পরিশ্রমে ভালো অর্থ আর একেবারে টপ প্রাইভেসি মেইনটেইন করে আমার মা এখন আমার বাবার চেয়েও অনেক ধনী। বলা যায় মায়ের ডিভোর্স প্রাপ্ত হবার পর একটা জিদ চেপে গেছিল, যে করেই হোক আমার বাবার চেয়ে সে বেশি টাকা পয়সা ইনকাম করবে। আর তারই বাস্তবায়ন এই সমস্ত ব্যবসা, পার্লার, বুটিক হাউস, টপ সার্ভিস। আমি আর আমার বোন সবই জানি, কিন্তু আমরা কখনোই মায়ের এসব কাজের জন্য কিছু বলতে পারিনি,
কারণ আজ আমরা যে লাইফস্টাইল লিড করছি তা সবই সম্ভব হয়েছে আমার মা সুনিতা চক্রবর্তীর কারণে। আমি একদিন মায়ের শাড়ি পরার সময় ওই দেখতে পাই। সেই থেকে আমার কল্পনার রানী আমার মা সুনিতা চক্রবর্তী গু। মা যখন হাঁটে তখন ঢেউ খেলানো রূপ ধারণ করে থাকে। আর মায়ের আরেকটা ভালো অভ্যাস হল উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। ওই ব্যবসাতে মায়ের পদার্পণ প্রায় 10 বছর হচ্ছে। আমি গত 7-8 বছর হলো জানতে পারলেও আমার দিদি সবই জানত। যখন আমার মা 4-5 দিনের জন্য বাড়ির বাইরে ট্যুরে যেত ট্যুরিস্টদের গাইড হিসেবে, তখন আমার দিদিকে সব জানিয়েই যেত। যেন কোনো সমস্যা না হয় আর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিও না হয়। যাই হোক, এভাবেই চলছিল সবকিছু। গত 2023 সালে একদিন বিকালে আমার এক ক্লোজ ফ্রেন্ড ও অর্ণব আমাকে জরুরিভাবে কলকাতার একটা নামকরা রেস্টুরেন্টে ডেকে পাঠাল। আমিও কারণ জিজ্ঞেস করাতে বলল, এলেই বুঝতে পারবি। আমিও ওর কথা মতো ওর দেয়া ঠিকানাতে পৌঁছে গেলাম। তারপর সে আমাকে একটা কর্পোরেট পার্টির অনুষ্ঠানে নিয়ে গেল। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার মা সেখানে দুজন বিদেশীর সাথে অত্যন্ত নিবিড়ভাবে আড্ডা দিচ্ছে। আড্ডার ফাঁকে তারা লাল পানীয় খাচ্ছে। এর মধ্যে একজন 34-35 বয়স, অবশ্যই মায়ের চেয়ে বয়সে ছোট, আড্ডার ফাঁকে আমার মায়ের সাথে হাতের কাজ করছে। বিশেষটা আমার বন্ধু আরও 1 ঘন্টা আগে থেকে দূর থেকে তাদের ফলো করছে এবং এই জন্যই আমাকে ডেকেছে। আমি বন্ধুর চোখের দিকে তাকাতে পারছিলাম না লজ্জায়। এমন অবস্থায় অর্ণব আমাকে স্বাভাবিক করবার জন্য বলল, এ সমস্ত বিষয় দেখে দুঃখ পাবার কিছু নেই বন্ধু। এখন দুনিয়াটা এরকম, তাই দেখে সহ্য করতে পারলে মজা নিতে চেষ্টা কর। আর নইলে চল এখান থেকে আমরা চলে যাই। বন্ধুর কথায় আমি কেমন যেন একটা আভাস পেলাম। যেহেতু আমি আগে থেকেই মায়ের প্রতি একটু পাগল ছিলাম, তাই নীরবে দাঁড়িয়ে একটা অরেঞ্জ জুস খেতে খেতে দেখতে থাকলাম। আমার নীরবতা দেখে অর্ণব বলে উঠল, তুই এখন নিশ্চয় আমার সামনে ভীষণ লজ্জা পাচ্ছিস। কিন্তু আমিও এত ভালো মানুষ না। আমিও আমার মাকে এভাবে সুযোগ পেলেই দেখি। আর আমি প্রশ্ন করলাম, আর কি? অর্ণব উত্তর দিল, হাত দিয়ে নিজেকে শান্ত করি। এবার আমিও একটু অভয় পেয়ে স্বীকার করলাম, আমিও তো তোর মতো এরকম কিছু করি, আরও 6 বছর আগে থেকে। অর্ণব বলল, তাহলে তুই লজ্জা কেন পাচ্ছিস? উপভোগ করতে চেষ্টা কর, আর এই জন্যই তো তোকে এখানে আনলাম। যাই হোক, সেদিন সন্ধ্যা পর্যন্ত থেকে আমি আর অর্ণব রেস্টুরেন্টের ওয়াশরুমে হাতের কাজ সেরে ফেললাম। আর এভাবেই অর্ণবের কাছে আমার সব গোপনীয়তা ভেঙে গেল। এরপর আমি বাসায় এসে দিদিকে আমার রুমে ডেকে এ ব্যাপারে কিছুটা বলতেই দিদি অকপটে স্বীকার করে নিল সে এ ব্যাপারে সবকিছু জানে অনেক আগে থেকেই। এমনকি দিদি আমাকে বুঝালো, শুধুমাত্র আমাদের বিলাসবহুল জীবনের নিশ্চয়তার জন্যই আমাদের মায়ের এই পথে পা বাড়ানো। তাই তাকে খারাপ ভাবাটা অন্তত আমাদের সাজে না। এর কিছুদিন পর আমি তখন নিয়মিত মাকে কল্পনা করছি। একদিন মা বাসায় নেই, বাসা থেকে বের হবার আগে মা একটা টাইট জিন্স আর টিস্যু কাপড়ের শার্ট পরে বের হয়েছে। জিন্সটা এতটাই চাপা যে প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমার রুমে হাতের কাজ করছি, এমন অবস্থায় হঠাৎ দিদি আমার রুমে এসে হাজির। আমি একটু ভয় খেয়ে গেলাম। দিদি কিছু না বলে নীরবে আবার চলে গেল। খানিকটা সময় পর আমি দিদির মনোভাব বুঝতে দিদির রুমে গিয়ে গল্প করার চেষ্টা করতে থাকলাম। কিন্তু দিদি বেশি কিছু না রেসপন্স করে একদম সরাসরি জিজ্ঞেস করে বসল, আমি যেটা করছিলাম সেটার পেছনের কারণটা কি আমাদের মা? আমি কি উত্তর দেব ভেবে না পেয়ে কইলাম, আমি না নিজেকে কন্ট্রোল করতে পারিনি রে দিদি। আমাকে এবারের মতো ক্ষমা করে দে, আর মায়ের কাছে প্লিজ কিছু বলিস না। তখন দিদি বলল, এই বয়সে এরকম হয়, কিন্তু এভাবে নিজের মায়ের প্রতি দিন দিন অসুস্থ আসক্তি না বাড়িয়ে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখ। আমি বললাম, আমার তো দুনিয়াটাই তোকে আর মাকে নিয়ে। আমি বুঝি এটা ঠিক না, তবুও না করে পারি না। দিদি এবার সরাসরি বলে ফেলল, দেখ, আমাদের জন্যই আমাদের মা আজ এসব করছে, আর সেই আমরাই যদি তাকে অন্যদের মতো মনে করে থাকি, তাহলে এই দুনিয়ায় আমাদের মায়ের মতো দুর্ভাগ্য ও দুঃখ আর কারো নেই। আমি বললাম, আমার যে ইদানিং ওই স্বাদ পেতে খুবই ইচ্ছা করে, তাহলে আমি কি করব বল? দিদি অনেকটা কষ্ট ও হতাশা নিয়ে বলল, এতই যদি তোর মায়ের অবয়ব নিয়ে ব্যাকুলতা থাকে, তাহলে আমিও তো মায়ের শরীরেরই তৈরি। তুই আমার সাথে তোর স্বাদ মিটিয়ে নিস, তবুও মায়ের দিকে এই নজরে আর তাকাবি না। কথাটা বলা মাত্রই দিদির চোখ দিয়ে অশ্রু নামতে শুরু করল। আমি বললাম, তুই মায়ের হয়ে আমার শখ মেটাবি? দিদি নির্বিকার চিত্তে চেয়ে মৌনতা পালন করে সম্মতি দিল।
আমি দিদিকে বললাম, তাহলে প্লিজ আমাকে সাহায্য কর। আমি তোর সব কথা রাখব। দিদি বলল, ঠিক আছে, কিন্তু ভুলেও যেন মা কোনোদিন টের না পায়। এভাবে টানা 7 মাস দিদির সাথে ওসব কাজ করে গেলাম। কিন্তু সত্যি বলতে আমার তখনও মায়ের দেহের প্রতি লালসা কাটেনি, যেন আরও দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আমি দিদিকে কিছু বুঝতে দেই না। মাঝে মাঝে অর্ণবের বাসায় গিয়ে দুজন ধোঁয়া সেবন করে আমার মাকে কল্পনা করে দুজন একসাথে ইচ্ছা পূরণ করতাম। যাই হোক, একদিন সন্ধ্যা রাতে মায়ের পার্টি আছে বলে মা বলে গেলেন। আজ রাতে মা ফিরবেন না, ভোরে বাসায় ফিরবেন। আমি আর দিদি সেই রাতের সদ্ব্যবহার করতে শুরু করলাম, কিন্তু বিধির কি লীলা খেলা। আচমকাই রাত 11টা নাগাদ বাড়ি ফিরে কলিংবেল না দিয়েই এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে দেখেন আমি আর দিদি একেবারে ওই অবস্থায় ড্রয়িং রুমে টিভি দেখছি। এই অবস্থা দেখে মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি কোনো কথা না বলে দ্রুত পায়ে তার রুমে চলে গেল আর রুমের দরজা সারারাতেও খুললেন না। আমি আর দিদি রাতভর মায়ের দরজাতে বারবার কড়া নাড়তে নাড়তে ভোরবেলা মা দরজা খুলেন এবং শুধু দিদিকে ভেতরে ডাকলেন। সম্ভবত কিছু প্রশ্ন করলেন দিদিকে। এরপর দিদি কাঁদো কাঁদো নয়নে রুম থেকে বেরিয়ে আসতেই মা আমাকে ডাকলেন। আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম। কিন্তু মায়ের দৈহিক গঠন উপেক্ষা করা আমার জন্য অসম্ভব হয়েছিল, কারণ তখন মা শুধু একটা পিঙ্ক রঙের পাতলা মেক্সি পরিহিত। মা আর আমার কথোপকথন ঠিক এরকম ছিল। দীপেন, তুই ভাই হয়ে বোনের সাথে এসব কিভাবে করতে পারলি? মা, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি মা। ভুল করেছ নাকি কর নাই সেটা পরের কথা। কিন্তু আমার প্রশ্নটা হলো, পৃথিবীতে কি আর কোনো নারী ছিল না? মা, আসলে আমি এরকম কিছুই করতে চাইনি। কিন্তু আমার একজনকে ভালো লাগতো, আর তার সাথে দিদির অনেক মিল। তো আমার পছন্দের মানুষের সাথে এটা কখনো সম্ভব হতো না, বিধায় আমি দিদির মাঝে তাকে খুঁজে নিতে চেষ্টা করেছিলাম। আর এটাই আমার ভুল ছিল গু। মা, কে সেই ব্যক্তি যার জন্য তোমার দিদির মাঝে তাকে খুঁজে নিতে হলো? চুপ করে থেকো না, আমি উত্তর চাই। নইলে আমি এই বাড়ি ছেড়ে আজীবনের জন্য চলে যাব গো। আমি বলতে পারবো না তোমাকে কি মা, একবারও ভেবে দেখোনি তোমার দিদিকে নিয়ে আমার কত স্বপ্ন। ওর একটা ভবিষ্যৎ আছে, ওর বাকিটা জীবন পড়ে আছে। ওকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, একটা ভালো পরিবারে বিয়ে দেব, ওর জীবনটা গুছিয়ে দেব। তোমাদের এসব কর্মকাণ্ড বাইরের মানুষ জানতে পারলে বিষ খেয়ে মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না মা। আমি উত্তর চাই দীপেন। আমাকে উত্তর দাও। মা, আমাকে ক্ষমা করো। আমি আসলে তোমাকে ওর মাঝে খুঁজে নিতে চেয়েছিলাম গু। মা, মানে? তোমার রূপ সাজসজ্জা আমাকে বিমোহিত করে ফেলেছিল, যার প্রভাব দিদি টের পেয়ে নিজেকে আমার কাছে সঁপে দিয়েছে। তবুও যেন আমি এই পথে আর পা না বাড়াই। দিদির কোনো দোষ নেই মা, দোষ সব আমার মা। কি তুমি আমার ছেলে দীপেন? তুমি কি বলছো বুঝতেছ? তুমি আমাকে আর 5টা মেয়ের সাথে ঘুলিয়ে ফেলেছ। আমি না তোমার জন্মদাত্রী মা। আমাকেও তুমি এই দৃষ্টিতে দেখো। আমার ভুল হয়ে গেছে মা, এবার ভগবানের দয়ায় নিজের বোনের ভবিষ্যতের কথা ভেবে এগুলো বন্ধ করো। নইলে ওকে বিয়ে দেয়া মুশকিল হয়ে যাবে গু। তাহলে আমি এই অভ্যাস ত্যাগ করব কি করে মা? তুমিই বলে দাও মা। কতদিন ধরে এইসব কাজ করে চলেছ তোমরা? প্রায় 6-7 মাস গু। মা, তুমি যে ওকে প্রেগটে করে দাওনি, এটাই কপাল। না মা, আমরা কোনোদিন কাউকে বুঝতে দিতাম না মা। আমার দিব্যি কেটে বলো তো দীপেন, তুমি কি আমাকে আর আমার মেয়েকে তোমার ওই কুদৃষ্টি থেকে মুক্তি দিতে পারবে? আমি একেবারেই নিশ্চুপ। মা, জীবনে আর কি কি পরীক্ষা দিতে হবে আমাকে কে জানে। আমি যদি আমার মেয়ের সতীর্থ ভিক্ষা চাই তোমার কাছে, তুমি কি এটুকু দয়া করতে পারবে আমাদের? কিন্তু মা, আমি যে ওগুলো ছাড়া একটা দিনও থাকতে পারি না। এতটাই অভ্যস্ত হয়ে গেছি, নেশাগ্রস্ত হয়ে যাবার চেয়ে কোনো অংশে কম না মা, আমার মেয়েকে ছেড়ে দে বাবা। ওর ভবিষ্যৎটা নষ্ট করিস না। বিনিময়ে যা চাইবি আমি তোকে তাই দেব। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি একটু ভয় নিয়ে বললাম, যদি আমি তোমাকে চাই এর বিনিময়ে? মা, তুমি পারবে তোমার চাহিদা আমার সাথে পূরণ করতে? আর এতে কি আমার মেয়েটা তোমার থেকে নিস্তার পাবে? আমি চুপ করে দাঁড়িয়ে মায়ের মাথা থেকে পা দেখতে থাকলাম আর মনের অজান্তেই হাসুচোখ ভঙ্গি দিয়ে ফেললাম। মা অনেকটা ঘৃণা ও অবজ্ঞার সাথে এগিয়ে গিয়ে দরজার লকটা লাগিয়ে দিয়ে আমার দিকে ঘুরে বললেন, কথা দাও আমি এখন যা যা বলবো তুমি অক্ষরে অক্ষরে তা মেনে নিবে?
বলো মা, আমি মেনে নিব মা। এই যে এতক্ষণ আমি তোমাকে এতগুলা কথা বললাম, তা শুনেছ কিনা জানি না। কিন্তু তোমার মনোযোগ যে আমার দিকে, এটা সত্য। আমি আবারও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। এবার মা আরও কড়া গলায় বলে উঠলেন, কি করতে চাও তুমি আমার সাথে? আমি বয়স্ক ছেলে মেয়ে যা করে। মা এবার একটু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, চালাও তোমার পশুত্ব, তোমার মায়ের সাথে যা ইচ্ছে করো, কিন্তু আমার মেয়ের দিকে আর কোনোদিন চোখ তুলে তাকাতে পারবে না। আর যদি তা না মানো, আমি তোমাকে দিব্যি দিয়ে বলছি, আমি নিজেকে নিজে শেষ করব, আর তার জন্য দায়ী থাকবে তুমি। আমি মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝলাম, প্রথমে রাগ নিয়ে সূত্রপাত হলেও তিনি একটু লজ্জা পাচ্ছেন। এরপর আমি আর কোনো কিছু না ভেবে মায়ের দিকে মনোনিবেশ করলাম। আমি 2 পা এগুতেই দরজার ওপাশ থেকে আমার দিদি হাউমাউ করে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে পড়ল। দিদি বারবার অনুনয় বিনয় করে আমাকে আর মাকে বলছে, সব দোষ আমার মা। আমার জন্য তুমি এত বড় ভুল করো না। তারপর দিদি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকল, ভাই প্লিজ, তোর যা ইচ্ছে আমার সাথে কর, তবুও মায়ের সাথে এমন কিছু করিস না। এদিকে আমি দিদিকে বললাম, না দিদি, আমি মাকে কথা দিয়েছি, আমি তোর দিকে আর চোখ তুলেও তাকাবো না। মনে মনে আমি ভাবছি, আজকের এই সুযোগ আমার কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। দিদি তখনও ঘটনাস্থলে দাঁড়িয়ে কেঁদে চলেছে। এক পর্যায়ে মা নিজেই দিদিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, উফ, এত ভোরবেলা আশেপাশের এলাকার মানুষ জড়ো করবি নাকি? নিজের অপরাধের জন্য যদি এতই অনুতপ্ত বোধ হয়, তাহলে তুই তোর রুমে গিয়ে যা খুশি করগু। সাথে সাথে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। যেহেতু দিদি আর আমার মাঝে গোপন কিছুই নেই, আর আমাদের মায়েরও দিদির সামনে কোনো রকম ইতস্তত বোধ দেখছি না, তাহলে দিদিকে আমাদের কর্মকাণ্ডের সাক্ষী বানিয়ে নেই। তাই আমি মাকে বললাম, মা, ভুলেও এখন দিদিকে একা ঘরে পাঠিও না, হঠাৎ যদি আত্মঘাতী কোনো ঘটনা ঘটিয়ে ফেলে। এটা শুনে সাথে সাথে দিদিকে উদ্দেশ্য করে মায়ের আদেশ, না খুকি, তুই কোথাও যেতে পারবি না। তুই এখন যা যা ঘটবে তা পুরোটা বসে দেখবি। নিজের ভাইয়ের সাথে পাপাচার করতে পেরেছ, আর তার প্রায়শ্চিত্ত করতে পারবে না, তা তো হবে না। এই কথা শুনে দিদি হতভাগা মায়ের রুমের সোফাতে চুপচাপ বসে সবকিছু অবলোকন করতে থাকল। মা যেন আমার প্রতিটি পদক্ষেপ সম্পর্কে আগে থেকেই অবগত। আমি দিদির দিকে তাকিয়ে দেখলাম, দিদি প্রথমে কান্নাকাটি করলেও এখন বোধ হয় অনুভূতি নেয়া শুরু করেছে। দিদিকে বললাম, দিদি, আজ যদি আমি এখানে পুরোটা সম্পন্ন করি, তোর কোনো আপত্তি আছে? দিদি মাথা নাড়িয়ে ক্ষীণা সূচক উত্তর দিল। কিন্তু আমি বুঝতে পারছি, আমাদের কর্মকাণ্ড দেখে দিদিরও খুব ইচ্ছা জেগেছে। তাই আমি লজ্জাশরম ত্যাগ করে মায়ের কাছে বিশ্বাসটা উপস্থাপন করলাম, এইভাবে যে, দেখো মা, তুমিও একজন নারী, দিদিও আরেকজন নারী। আমাদের কর্মকাণ্ডের ফলে দিদির ভেতরেও তো কোনো সুপ্ত ইচ্ছা জাগতে পারে। হ্যাঁ, আমি তোমার মেয়েকে স্পর্শ করব না, তোমাকে কথা দিয়েছি। কিন্তু ও নিজে থেকে যদি নিজের জ্বালা মিটিয়ে নিতে পারে, তাহলে তো আমাদের কোনো আপত্তি থাকা উচিত নয়, তাই না? মা দিদির চোখের দিকে তাকিয়ে দেখে তার সারা মুখ লাল হয়ে গেছে। তাই মা দিদিকে উদ্দেশ্য করে বললেন, কেউ যদি নিজের ব্যাপার নিজে থেকে প্রকাশ না করে, তবে তাতে কি আমাদের দায়? মানে মা দিদিকে পরোক্ষ অনুমতি দিলেন। আবারও বুঝলাম, মা এরকম বিশ্বাসটাগুলোতে অভ্যস্ত হওয়ায় তেমন কিছুই মনে করল না। শুধু একটু খোঁচা মেরে বলল, এই তাহলে বীরপুরুষের দম। এবার মা দিদির দিকে তাকিয়ে তাচ্ছিলের সাথে বলল, এই মরদ নিয়ে আবার জ্বালা মেটাতে এত ব্যাকুলতা? কথাটা শুনে দিদি বরাবরের মতো সোফাতে নির্বিকার চিত্তে নেতিয়ে থাকলেও আমার খুবই আত্মসম্মান বোধে লাগল। যাই হোক, সেই ভোরবেলা থেকে শুরু হওয়া আমাদের 3 জনের মানবিমান, মায়কান্না অবশেষে লীলাখেলার প্রাথমিক প্রবর্তনা রূপে সকাল 9টার দিকে শেষ হল। সেদিন সকাল 9টায় কাজ শেষ করে আমরা ক্লান্ত হয়ে ওভাবেই ঘুমিয়ে গেলাম। আমার ঘুম ভাঙল ঠিক দুপুর 2টায়। ঘুম ভেঙে দেখি দিদি স্নান করতে গেছে, আর আমার মা রান্নাঘরে কাজ করছেন। মা একটু মোটা স্বরে বলে উঠলেন, অনেক হয়েছে তামাশা, এবার স্নান করে খেয়ে আমাকে উদ্ধার করবো। আমি, কেন মা, কোনো কাজ আছে নাকি? মা, বিকালে একটু তোর মামার অফিসে যেতে হবে। আজ তো তোর মামার জন্মদিন। আমি, শুধু কি তোমারই যাবার কথা, নাকি অন্যদেরও যাবার কথা আছে? মা, কেন, তুই যাবি? চলো না, তোর মামা কতবার করে তোকে আর তোর দিদিকে নিয়ে যেতে বলে। আমি, দিদিকে বলে দেখো, ও যদি না যায়, তাহলে আর কি করার, আমি না হয় বডিগার্ড হিসেবে যাব তোমার সাথে। মা, শোনো না, তোর মামা তো তোর দিদির জন্য একটা পাত্রের প্রস্তাব নিয়ে এসেছে, আমাকে এখনো পুরোটা জানায়নি, কিন্তু বলেছে পাত্রটা সব দিক থেকে ভালো, কিন্তু সমস্যা একটাই, বয়সটা একটু বেশি। আমি, যার জন্য পাত্র দেখছ, তাকে জিজ্ঞেস করেই দেখো, তার মতামত কি।
আমি জানি আমার দিদি আমার বন্ধু অর্ণবকে মনে মনে পছন্দ করে। অর্ণবও দিদিকে বেশ পছন্দ করে। টুকটাক প্রাথমিক পর্যায়ের প্রেমও চলছে ওদের মাঝে। যদিও অর্ণব আর আমি সমবয়সী, তার মানে অর্ণব দিদির চেয়ে ৩ বছরের ছোট। অর্ণবের পরিবার যথেষ্ট অভিজাত হলেও শুধুমাত্র বয়সের কারণে বিশ্বাসটা আলোর দিশে পাচ্ছে না। মা, তোর দিদি তো কিছু বলে না? তুই একটু দেখ না তোর দিদির আসলে মতিগতি কি। আমি ঠিক আছে মা। আমি যদি কোনো পাত্রের সম্বন্ধ নিয়ে আসি, আর দিদি যদি তাতে রাজি থাকে, তাহলে তোমার কি আপত্তি থাকবে? মা দেখ, তোর দিদি যদি রাজি থাকে, আর পাত্রের পরিবার ভালো হয়, তাহলে আমার কেন আপত্তি থাকবে? এই বলে আমার স্নান করতে চলে গেল। এই ফাঁকে আমি অর্ণবকে ফোন দিয়ে বললাম ১ ঘন্টার মধ্যে জরুরিভাবে দেখা করতে। ১ ঘন্টা পর অর্ণব আসল। অর্ণবকে নিয়ে আমি আমাদের ছাদে গেলাম। ছাদে গিয়েই অর্ণব আমার মায়ের রোদে মেলে দেয়া ছোট কাপড়ের দিকে নজর দেয়া শুরু করে দিল। আমি, শোনো, তোকে খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা বলার জন্য ডেকেছি গু অর্ণব। কিরে, মাসিমাকে লাইনে আনতে পেরেছিস নাকি? আমি, সেটা পরের কথা, আগে বলতো দিদি আর তোর ব্যাপারটা কতটা সিরিয়াস? তোরা কি একে অন্যকে বিয়ে করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ? অর্ণব, দেখ দীপেন, তোকে তো লুকানোর কিছু নেই। তুই তো জানিস আমি তোর মায়ের জন্য মরতেও পারি। সম্ভব হলে তোর বোনকে আর তোর মাকে একসাথে বিয়ে করতাম গু। তুই যদি তোর বাসায় আজকালের মধ্যে ম্যানেজ করে আমার বোনকে বিয়ে করতে পারিস, তাহলে আমি তোকে কথা দিচ্ছি, আমার ঘরের সব তোর সামনে খুলে দেবার দায়িত্ব আমার। ও অর্ণব, সব মানে মাসিমাও, আমি ধরে নে তাই। তবে ধৈর্য রাখতে হবে। অর্ণব, তুই তো জানিস আমার বাড়িতে আমার বাবা ছাড়া কেউই নেই। আর বাবাও মেরিন ইঞ্জিনিয়ার। বছরে ৩-৪ মাসের জন্য ছুটি পায়। তাই এসব ব্যাপারে আমার মতামতই ফাইনাল। কিন্তু আমার আর তোর দিদির যে বয়সের পার্থক্য, এটা তুই তোর বাসায় ম্যানেজ করতে পারবি কি? সেটা আমার উপর ছেড়ে দে। কি এই বলে অর্ণব আর আমার আলাপচারিতা শেষ করে বাসায় ঢুকে দেখি আমার মা তার প্রেমিকের বার্থডেতে যাবে বলে সেজেগুজে বসে আছে। মা, তোমাকে তো হেভি সুন্দরী লাগছে। সুন্দরী শব্দটা আসলে এখানে মানাচ্ছে না, অন্য কিছু হবে কি মা? সুন্দরী শব্দটা মানাচ্ছে না, তাহলে কোন শব্দটা মানাবে শুনি? ওই শব্দটা এখানে সবচেয়ে বেশি ভালো মানাবে কি মা? তোর যেমন পারফরম্যান্স, তাতে সুন্দরী শব্দটা তোর মুখে মানায়। আজ ভোরের বিশ্বসটা ইঙ্গিত করে। তা তোমার কাজিনের ওখানে তুমি আর দিদিই তো যাচ্ছ নাকি? মা, তোর দিদির নাকি পিরিয়ড হয়েছে। তাই তোকেই যেতে হবে আমার সাথে গু। ঠিক আছে, কি আর করার, চলো তাহলে গাড়িতে উঠে। আমি মাকে বললাম দিদির নাকি বয়স্ক ছেলে বিয়ের জন্য পছন্দ নয়। দিদি চায় তার জামাই তার চেয়ে ২-৩ বছরের ছোট হোক, এতে নাকি অনেক লম্বা সময় ধরে তারা উপভোগ করতে পারবে, আর ছেলেটার উপরেও দিদির একটা ডমিনেন্সি বজায় থাকবে। আসলে দিদির সাথে নতুন করে এই বিষয়ে আমার কোনো কথাই বলার প্রয়োজন হয়নি। কারণ আমি দিদি অর্ণবের প্রেমের বিশ্বাসটা একেবারে শুরু থেকেই জানি। মা, তা না হয় ওর কথা মানলাম, কিন্তু এরকম বয়সের পার্থক্য এবং ভালো ফ্যামিলির ছেলে কোথায় পাব? মা, তুমি অভয় দিলে আমি একজনের কথা বলতে পারি। মা, বল দেখি। আমার বন্ধু অর্ণবকে তো চেনো। ওর পরিবারের ব্যাপারেও আমাদের নতুন করে জানবার মতো কিছু কি আছে? আর দিদিও দেখেছি অর্ণবকে বেশ পছন্দ করে। কি মা, কিন্তু অর্ণবের বাবা কি মানবে? তোমার দিক থেকে কোনো আপত্তি না থাকলে আমি বিষয়টা নিয়ে সিরিয়াসলি খোঁজ নিয়ে দেখতে পারি। এরপর কেটে গেল ১ মাস। সেই ১ মাসে আমার মা সুনিতা চক্রবর্তী মাত্র ৭ দিন বাড়িতে ছিল, বাকি দিনগুলো ২ জন জাপানিজ ক্লায়েন্ট এর সাথে কাটিয়ে বেশ ভালো টাকা কামিয়ে এনেছেন। আজ অর্ণব ও দিদির বিয়ে হল। দুজনেই বেশ খুশি। অর্ণব একটু বেশিই খুশি, যেটা আমি শুধু জানি। আজ দিদি আর অর্ণবের ফুলশয্যার রাত। এই সুযোগে আমিও মায়ের কাছে দাবি করেছি, দেখো মা, আমি আমার কথা রেখেছি। তোমার মেয়ের বিয়ের চিন্তাও তোমার আর নেই। এবার আমাকে তোমার সবটুকু মধু খেতে দিতে হবে। মা, তাই বলে মেয়ের ফুলশয্যার রাতেই ছেলের ফুলশয্যা হবে? জামাই বাবা যদি কিছু টের পেয়ে যায়, ওরা ওদের কাজ নিয়েই মশগুল থাকবে নাকি তোমার আমার ঘরে আড়ি পেতে বসে থাকবে? মা, আচ্ছা ঠিক আছে, রাতে তুই আমার ঘরে ঘুমাবি তাহলে। শুধু এটুকুতে হবে না। তুমি তোমার কায়েন্ডের জন্য যেভাবে সাজসজ্জা করো, আজ তুমি আমার জন্য একইভাবে প্রস্তুত হয়ে থাকবে। এটা তোমাকে মানতেই হবে কি মা? হায় ভগবান! আচ্ছা, যা মানলাম মহারাজের আর্জি। এবার খুশি তো? হঠাৎ রাত ২টার সময় পাশের রুম থেকে এখন দিদি ফোন দিল। ভাবতে ভাবতে আমরা নিজেদের কিছুটা সামলিয়ে নিলাম।
তারপর ফোন কল ব্যাক করতেই আরেক কাহিনীর সূত্রপাত। ফোনের উপাস থেকে দিদির কান্না শুনে বুঝলাম কিছু একটা ঘটেছে। আমরা রুম থেকে বেরিয়ে দিদির রুমের সামনে যেতেই দেখি দিদি দরজায় দাঁড়িয়ে কাঁদছে। তারপর দিদি কাঁদতে কাঁদতে মায়ের কাছে অক্টে তার স্বামীর সাথে কথা বলতে রুমে যেতে বলল। মা ওই অবস্থাতেই অর্ণবের কাছে গিয়ে কি ব্যাপার, কি হয়েছে টাইপ কিছু প্রশ্ন করতেই অর্ণব আমাকে ডাক দিল। আমি রুমে ঢুকতেই অর্ণব রুমের দরজাটা লাগিয়ে দিল। তারপর আমাকে সামনে রেখে অর্ণব তার পুরো মনোবাসনা মায়ের কাছে খুলে বলল। সাথে এটাও বলে দিল, দেখুন মা, আপনার ছেলে আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আর তাই ওকে আমি সবকিছুই শেয়ার করি, ঠিক দীপেনও আমায় সবকিছু শেয়ার করে। আপনি যেন ভাববেন না আপনার ছেলের সামনে আপনি মুখ দেখাবেন কি করে। এরপর মা 2 মিনিট শান্ত থেকে আমাকে থমথমে গলায় বললেন, দীপেন, রুমের দরজাটা লাগিয়ে তোর দিদির সাথে বসে কথা বল। আমি 30 মিনিট পর আসছি। আমিও এর সাথে সাথে রুম থেকে বের হয়ে মৃদু হাসি দিয়ে মনে মনে বললাম, সাবাস অর্ণব। এরপর আমি দিদির সাথে বসে আড্ডা দিচ্ছি আর লাল পানি খাচ্ছি। দিদি বিয়ের আগে থেকেই জানত অর্ণব কি চায়। তাই অর্ণবের প্ল্যান অনুযায়ী মিথ্যে অভিনয় করে এভাবে অর্ণবকেও মায়ের নিতে সাহায্য করে দিল। 1.5 ঘণ্টা পর মা দিদির বাসর ঘর থেকে নিজের ঘরের বাথরুমে চলে গেল স্নান করতে। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।